নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে হিস্ট্রি সাবজেক্ট থেকে প্রথম ইউনিট সিভিলাইজেশন নিয়ে আমরা আলোচনা করব, ভিডিও নাম্বার 4, যেখানে আমরা 31 থেকে 40 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করব। কিন্তু মক টেস্টটা দেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নোটসটা আছে সিভিলাইজেশন নিয়ে, সেটা 2-3 বার করে পড়ে নেবে। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি তোমরা 2-3 বার করে পড়ো, কতবার রিভিশন হচ্ছে? 3 থেকে 4 বার বা 5 বারও রিভিশন হয়ে যাচ্ছে। এবং তারপরে মক টেস্টগুলো যদি প্র্যাকটিস করো, দেখবে সবগুলো উত্তরই তোমরা দিতে পারছো এবং টিআরবিটি পরিচালিত পরীক্ষার মধ্যে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারছো। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পজ করো, তার নোটসগুলো দেখে তারপর মক টেস্টটা তোমরা তৈরি করো। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য 5 থেকে 10 সেকেন্ড সময় দেবো। এর মধ্যে তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে সঠিক উত্তরটা লিখে দিতে। তো আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন এবং সিভিলাইজেশনের 31 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন সভ্যতার প্রথম নগর কী ছিল? মেসোপটেমিয়া, সুমের, মহেঞ্জোদারো, গাজা। মনে রাখবে, প্রাচীন সভ্যতার প্রথম নগর বলা হয়েছে, প্রাচীন সভ্যতার প্রথম সভ্যতা বলা হয়নি কিন্তু। ঠিক আছে, তো সেটার উত্তর কী হবে? সেটার উত্তর হবে সুমের। সুমের ছিল মেসোপটেমিয়া সভ্যতার প্রথম নগর। ঠিক আছে, মেসোপটেমিয়া সভ্যতার প্রথম নগর ছিল সুমের নগর, যেটাকে প্রাচীন সভ্যতারও প্রথম নগর বলা হয়। পরবর্তী প্রশ্ন, মিশরের মূল উপনদী কী ছিল? নীল নদী, সিন্ধু নদী, গঙ্গা নদী, ইউফ্রেটিস। তো মিশরের মূল উপনদী কী ছিল? ABCD থেকে যেটা সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। তো মিশরের মূল নদী ছিল কী নদী? নীল নদী। তো মিশরের প্রাচীন সভ্যতা নীল নদীর আশেপাশে গড়ে উঠেছিল, যা তাদের কৃষি এবং জীবনধারার ভিত্তি ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন 33 নম্বর, সিন্ধু সভ্যতার নগরগুলির পরিকল্পনা কীভাবে ছিল? এ, আদর্শ পরিকল্পনা, বি, অদ্বিতীয় পরিকল্পনা, সি, অসম্পূর্ণ পরিকল্পনা, ডি, পরিকল্পনাহীন, কোনো পরিকল্পনাই ছিল না। সিন্ধু সভ্যতার যে নগরগুলো ছিল সেগুলোর পরিকল্পনা কেই ছিল? চেষ্টা করো উত্তরটা দিতে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে উত্তরটা। তোমরা লিখো কমেন্ট বক্সে, এবং পরীক্ষার মধ্যে বসে দেখবে কমেন্ট বক্সে যেটা লিখছো সেইটাই তোমাদের মনের মধ্যে এসে যাবে। আর যদি ভুল হয় তাহলে তো আরও ভালো, এটা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি বসে যাবে এবং এক্সামের মধ্যে যখন বসবে ওটা অটোমেটিক্যালি রিকল হয়ে যাবে। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আদর্শ পরিকল্পনা। তো সিন্ধু সভ্যতার নগরগুলির পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং আধুনিক। যেমন স্বচ্ছ রাস্তা ছিল, তেমনই স্যানিটেশন ব্যবস্থা ছিল। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন 34 নম্বর, সিন্ধু সভ্যতার শিল্পকলা কেমন ছিল? অত্যন্ত প্রাচীন, নির্দিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আধুনিক, নাকি নীরব ছিল? সিন্ধু সভ্যতার শিল্পকলা কেমন ছিল? কমেন্ট বক্সে বলো কেমন ছিল। তো সিন্ধু সভ্যতার শিল্পকলা কেমন ছিল? শিল্পকলাটিগুলো ছিল, উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নির্দিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো সিন্ধু সভ্যতার শিল্পকলা নির্দিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল, যেমন মাটির পাত্র এবং শিলমোহর ইত্যাদি। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রথম আয়রন যুগের প্রভাব কোথায় অনুভূত হয়েছিল? সিন্ধু, মেসোপটেমিয়া, ভারতীয় উপমহাদেশ, নাকি চীন? প্রথম আয়রন যুগের প্রভাবটা কোথায় অনুভূত হয়েছিল? সিন্ধু, মেসোপটেমিয়া, ভারতীয় উপমহাদেশ, চীন। আমাদের 35 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। প্রথম আয়রন যুগের প্রভাব ভারতীয় উপমহাদেশে গভীরভাবে অনুভূত হয়েছিল, বিশেষ করে ভেদি সভ্যতার সময়। কোন সভ্যতার সময়? বিশেষ করে ভেদি সভ্যতার সময়। আমাদের পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে প্রথম কৃষি বিপ্লব কোথায় শুরু হয়েছিল? মেসোপটেমিয়া, বি, সিন্ধু উপত্যকা, সি, মিশর, ডি, তুর্কি উপত্যকা। পৃথিবীতে প্রথম কৃষি বিপ্লব কোথায় শুরু হয়েছিল? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কোথায়? মেসোপটেমিয়াতে। তো প্রথম কৃষি বিপ্লব মেসোপটেমিয়া অঞ্চলে ঘটেছিল, যেখানে মানুষ প্রথমবারের মতো স্থায়ী কৃষিকাজ শুরু করে এবং স্থায়ীভাবে বসবাসের জন্য উপযুক্ত স্থানে তাদের ঘর বাড়ি বসত বাড়িগুলো তৈরি করতে শুরু করে। আমাদের পরবর্তী প্রশ্ন 37 নম্বর, প্রাচীন কৃষকদের প্রধান উৎপাদিত পণ্য কী ছিল? ধান, গম, ভুট্টা, নাকি ফলমূল? বিভিন্ন ধরনের ফলমূল যেগুলো ছিল সেগুলো। তো প্রাচীন কৃষকদের প্রধান উৎপাদিত পণ্য কী ছিল? সঠিক উত্তর কোনটি হবে? তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? গম। তো প্রাচীন কৃষকরা প্রধানত গম, বার্লি এবং অন্যান্য শস্য উৎপাদন করতেন।
ধান নয়, ধান এবং ভুট্টা, ভুট্টাও উৎপাদন করতেন, কিন্তু এর মধ্যে গমটা ছিল প্রধান উৎপাদিত পণ্য। তো তোমাদের কাছে একটা সাজেশন থাকবে যে তোমরা ভিডিওগুলো কিন্তু 2-3 বার করে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকটা মক টেস্টে 2-3 বার ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। এই যে আমরা প্রশ্নগুলো তৈরি করছি, আমরা 4-5 জন, যদিও ভিডিও সবগুলো আমিই রেকর্ড করি, কিন্তু আমাদের 4-5 জনের একটা গ্রুপ আছে, সবাই মিলে কিন্তু এই প্রশ্নগুলো বই থেকে, টেক্সট বুক থেকে বের করে তারপর প্রশ্নগুলো আমরা তৈরি করি। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই উপযোগী তোমাদের টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষার জন্য। তো এটা আমাদের সাজেশান, বাকি তোমাদের উপর ডিপেন্ড করবে। যারা ভালোভাবে প্রিপারেশন করবে তারাই ভালো নাম্বার নিয়ে পাশ করবে। ঠিক আছে? আর এবার কিন্তু 90, যারা ইউআরে আছো, আনরিজার্ভড ক্যাটাগরিতে আছো, তারা শুধু 90-তে 90, 150-এর মধ্যে 90 পেলেই পাশ করে যাবে, ঠিক আছে, কিন্তু চাকরি পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ টিআরবিটি অনেক সময় দিচ্ছে। তো সেই জন্য ডিটেলসে তোমাদের পড়তে হবে। তো আমাদের কাছে যে বইগুলো আছে, যেখান থেকে আমরা নোটসগুলো, এই কোশ্চেন্সগুলো বানিয়েছি, সেই বইগুলোর লিঙ্ক আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা পড়ে নেবে, আমাদের গ্রুপে জানিয়ে দেবে। যারা নতুনভাবে গ্রুপে জয়েন করবে, জয়েন করে আমাদের জানিয়ে দেবে, স্যার হিস্ট্রি জিওগ্রাফির যে বইগুলো আছে এগুলোর লিঙ্কটা একটু দিন, আমরা তোমাদের আবার প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো যারা পাওনি তারা আমাদের গ্রুপে জয়েন করে বইগুলো থেকেই যদি পড়ো, এগুলো পিডিএফ আকারে আছে, যদি সম্ভব হয় প্রিন্ট আউট করে নিও, অন্যথায় পিডিএফ আকারে তোমরা পড়াশোনা করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আর যে নোটসগুলো আমরা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে দিয়ে দিই, সেগুলো আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে তৈরি করার চেষ্টা করে থাকি। ঠিক আছে? তো সেগুলো আমরা বই থেকেই তৈরি করি। যারা বিভিন্ন সাবজেক্টের এক্সপার্ট আছেন, ঠিক আছে, আমরা সবাই মিলে এগুলো তৈরি করি। অ্যাকচুয়ালি টেট পরীক্ষার জন্য অত এক্সপার্টের প্রয়োজন হয় না, কারণ প্রশ্নগুলো ডাইরেক্ট প্রশ্ন আসে। ঠিক আছে না? তো সেই জন্য তুমি যত বেশি পড়াশোনা করবে, টেটের প্রত্যেকটা শিক্ষকই ওই নির্দিষ্ট বিষয়ে কিন্তু খুবই পারদর্শী, সবগুলো বিষয়ের মধ্যে খুবই পারদর্শী কিন্তু সব টিচার। ঠিক আছে? তো যারা টেট পাস করেছে তাদের থেকে তোমরা গাইডেন্স নাও, তোমাদের আশেপাশে যারা আছে তাদের থেকে গাইডেন্স নাও। ঠিক আছে? অন্য কোথাও গিয়ে গাইডেন্স নিয়ে আমার মনে হয় না তোমাদের অতটুকু ফ্রুটফুল হবে। আর আমরাও যারা বানিয়েছি, তোমাদের ভিডিওগুলো বানাচ্ছি বা পিডিএফ ফাইল বা এইসব নোটসগুলো তৈরি করছি, তারা সবাই টেট কোয়ালিফাইড। এবং আমাদের সবারই একটাই মূল বক্তব্য, সিলেবাস। সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। সিলেবাসটা যদি তোমাদের মনে থাকে যে ওই পার্টিকুলার সিলেবাসের ওই টপিকটা সম্পর্কে কী দেওয়া আছে, তাহলে দেখবে পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে। সেই জন্যই আমরা প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে সেগুলোর নোটসগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, যাতে ক্যান্ডিডেটরা ভালোভাবে পড়ে নিতে পারে। তারপরও আমরা কিছু প্রশ্ন উত্তর এমসিকিউর আকারে তোমাদের দিয়ে থাকি। এরপরও আমাদের কাছে কিছু ওয়ার্কশপদের প্রশ্ন উত্তর আছে, যেগুলো ফ্রি অফ কস্ট নয়, সেগুলোর জন্য তোমাদের স্বল্প মূল্যে এগুলো তোমাদের ক্রয় করতে হবে। আমাদের দিকে একটু দেখতে হবে, সেই জন্য আমরা মিনিমাম প্রাইস রেখেছি। তোমরা আমাদের গ্রুপে জয়েন করে নাও, যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাবে গ্রুপে, তো আমরা তোমাদের বলে দেবো, ওখানেই বলে দেবো। ঠিক আছে? আর এগুলো যে এমসিকিউ আছে বা বিভিন্ন নোটসগুলো আছে বা অন্যান্য নোটস যেগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো আমরা তোমাদের ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো, যখনই বলবো তখন দিয়ে দেবো, কিন্তু এক শব্দের প্রশ্ন উত্তর আমরা ফ্রি অফ কস্টে প্রোভাইড করতে পারবো না। আবার আমি বলছি সাজেশন হিসেবে, নোটস কিনো, না কিনলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এই ভিডিওগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো এবং ডেসক্রিপশনে দেওয়া নোটসগুলো যদি ভালোভাবে প্রিপারেশন করো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট করবে, খুব খুব ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? 100 ক্রস করে যাবে। এবং তোমাদের এসএসটিতে যে 4টা ভাগ আছে কিন্তু, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ, আর একটা হচ্ছে প্যাডাগোগি, প্রত্যেকটা টপিক পার্ট থেকে 15 নাম্বার করে আসবে। তো আমরা দুটো পার্ট আলোচনা করছি। পরবর্তীতে যে এমনিতেই আমাদের যে কোনো একটা সাবজেক্ট, জিওগ্রাফি অথবা হিস্ট্রি শেষ হয়ে যাবে, আমরা চেষ্টা করবো পৌরবিজ্ঞান নিয়ে আসতে, এবং যে প্যাডাগোগিক্যাল যে পার্টটা আছে সেটাও নিয়ে আসবো পরীক্ষার আগে। আর মার্চের দিকে, মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিক থেকে আমরা লাইভ ক্লাস শুরু করব, যেখানে আমরা লাইভ ক্লাসের প্রত্যেকটা লাইভ ক্লাসে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করবো, অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের খুব খুব উপকারে লাগবে। এই চ্যানেল ছাড়া অন্য কোথাও তোমরা তোমরা কোথাও পাবে না। প্লেলিস্ট সেকশনে যাও, দেখো এখানে সব কিছু গোছানো আছে। ঠিক আছে? তো আমাদের পরবর্তী প্রশ্ন 38 নাম্বার, পৃথিবীর প্রথম পশুপালক জনগণ কোথায় বসবাস করত? সিন্ধু, মেসোপটেমিয়া, এশিয়ান মাইনর নাকি মিশরে? পৃথিবীর প্রথম পশুপালক জনগণ কোথায় বসবাস করত? মেসোপটেমিয়াতে। তো মেসোপটেমিয়া ছিল পৃথিবীর প্রথম অঞ্চলের একটি, যেখানে পশুপালন শুরু হয়েছিল।
বিভিন্ন যে পশুপালন কৃষিকাজ সবগুলো ম্যাক্সিমাম জিনিসই তোমার মেসোপটেমিয়াতে কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম কৃষকদের কী ধরনের সামাজিক সংগঠন ছিল? গণতান্ত্রিক, মৌলবাদী, শ্রেণীবদ্ধ, উপজাতীয়। তো প্রথম কৃষকদের কী ধরনের সামাজিক সংগঠন ছিল? শ্রেণীবদ্ধ। প্রথম কৃষক সমাজে একটি শ্রেণীবদ্ধ সমাজ ব্যবস্থা ছিল যেখানে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য ছিল। আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, পশুপালনের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? খাবারের উৎস, বাণিজ্যিক ব্যবহার, বাহন হিসেবে ব্যবহার, নাকি ধর্মীয় উদ্দেশ্য? তো আমাদের শেষ প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে খাবারের উৎস হিসেবে। তো প্রথম পশুপালকদের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য উৎপাদন, যেমন মাংস এবং দুধ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবে, ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে সিভিলাইজেশন টপিক নিয়ে ভিডিও নাম্বার 5, যেখানে আমরা 41 থেকে 50 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব এবং ওইটাই আমাদের শেষ ভিডিও হবে এই টপিক থেকে। তারপর আমরা পরবর্তী টপিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবে।